প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের খেলার মাঠে বিজ্ঞান থেকে এবং সর্বশেষ যে সেশনগুলো রয়েছে দশম ও একাদশ সেশন নিয়ে। এটা আছে এই সেশনে একটা নতুন খেলার আয়োজন করা যাক। গুলতি তো তোমরা অনেকেই চেনো, তাই না? এই গুলতির বড় আকারের রূপ মানুষের আদিমতম অস্ত্রের মধ্যে একটি। না, ভয় পেও না। তোমাদেরকে অস্ত্রপাতি বানাতে হবে না, তবে খুব সাধারণ একটি গুলতি বা ক্যাটাপল্ট বানিয়ে একটি ছোট খেলার আয়োজন করতে হবে। নিচে একটি ক্যাটাপল্ট বানানোর একদম সহজ উপায় বলা আছে। তোমরা যার যার দলের সাথে বসে নিজেরা একটি ক্যাটাপল্ট বানানোর পরিকল্পনা করতে পারো এবং সেই অনুযায়ী সেটি বানাতে পারো। চাইলে একেবারে অভিনব কোনো বুদ্ধিও বের করতে পারো, তবে মনে রেখো খরচ সাপেক্ষ উপকরণ ব্যবহার করতে হয়, এমন কোনো পরিকল্পনা করা যাবে না। তাহলে ক্যাটাপল্ট বানানোর প্রক্রিয়াগুলো কী কী আছে? 1 নম্বরে প্রথমত রয়েছে 10টা পুরনো আইসক্রিমের কাঠি জোগাড় করো। আমাদের 10টা আইসক্রিমের কাঠি। এরপর রয়েছে কত? এবার 60টি কাঠি একসাথে করে দুই পাশে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও। এরপরে কি বলছে? এবার আরেকটি আইসক্রিমের কাঠি নাও, কাঠিটির গোড়ার দিকে দুই পাশে একটি গর্তের মতো করে সেটে বা কেটে নাও। এবার ছবির মতো করে 60টি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটি কাঠি লম্বালম্বি রেখে 9 নম্বর কাঠি দ্বারা অন্য পাশে আটকে নাও। 60টির বান্ডিলের সাথে এই 9 নম্বর কাঠিটিকে একইভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও। বাকি থাকলো কি? একটি আইসক্রিমের কাঠি। এই 10 নম্বর যে কাঠির গোড়ার দিকে একইভাবে দুই পাশে সামান্য অংশ কেটে নাও। বান্ডিলের উপরে কাঠিটিকে লম্বালম্বি রাখো এবং 8 নম্বর কাঠির গোড়ার সাথে মিলিয়ে কেটে রাখো। কেটে রাখা অংশে রাবার ব্যান্ড দিয়ে কাঠি দুটিকে ভালোভাবে আটকে দাও। মানে আমাদের সেই কাঠিগুলো সংগ্রহ করেছো, সেই কাঠিগুলো সংগ্রহ এবং তাদের কাছে রাবার ব্যান্ড, একটা চামচ, এগুলো আমাদের রয়েছে, যেগুলো আমাদের কি কাজ করতে হবে? এটা তৈরি করতে হবে। তো তৈরি করতে হলে 60টিকে যে আমরা একসাথে বেঁধে রাখা হয়েছিল, এটা হলো সেই 60টি এবং তার সাথে কি করা হয়েছিল? আর একটার সাথে কি আমরা আর একটার গোড়াতে যখন আমরা কি করেছিলাম? খাঁজ কেটে এই যে জোড়া লাগিয়েছিলাম এবং তাদেরকে কি ভিতরের দিকে প্রবেশ করে দেওয়া হয়েছিল এবং অপরটাতে কি করেছে? রাবার ব্যান্ড দিয়ে চামচটাকে আটকে দেওয়া হয়েছে। তো এই কাজটা তোমরা করে নিতে পারবে। এবার উপরের কাঠিটির সাথে একটি পুরনো প্লাস্টিকের চামচ বা এই জাতীয় কিছু রাবার ব্যান্ড দিয়ে আটকে দাও। তৈরি হয়ে গেল তোমার গুলতি বা ক্যাটাপল্ট। এবারে এই কাগজ মুড়িয়ে ছোট ছোট বলের মতো বানাও। চামচের উপরে রেখে চামচ সহ কাঠিটিকে টেনে পিছনে নিয়ে ছেড়ে দিলে সেই কাগজ বলকে দূরে ছুঁড়ে মারবে। পরীক্ষা করে দেখো। এটা তোমরা ক্লাসে পরীক্ষা করে দেখবে নিজেরা তৈরি করে। সব দলের গুলতি বানানো শেষ। এবার তাহলে খেলা শুরু করা যাক। প্রত্যেক দল 5টি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে। সব দলের গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো। এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেইটি কত দূরে গিয়ে পড়লো তা হিসাব করবে। 5 বারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্ব গিয়ে পড়বে সেটি হিসাব করবে। এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে এবং কেন। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, প্রয়োজনে হিসাব করে দেখাও। দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তাহলে আমাদের এই উত্তরটাকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তাহলে উত্তরটা কি?
উত্তরটি হলো সবুজ দলের যে কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে। সবুজ দলের গুলতি বা ক্যাটাপাল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচু ছিল। বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল। ছুড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি যা কি হয় গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্যে অধিক বেগ অর্জন করতে পেরেছে। গতিশক্তি হলো ভর ও বেগের বর্গের গুণফলের অর্ধেকের সমান। বেগ বেশি হলে বস্তু বেশি দূরত্ব অতিক্রম করে বা অতিক্রম করতে পারে। এজন্য সবুজ দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এরপর কি আছে একটু ভেবে দেখো তো, তোমাদের ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো, তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরো দূরে গিয়ে পড়তো? কেন? তাহলে যে দলের ক্যাটাপল্টের চামচের হাতল বা চামচের উচ্চতা সবচেয়ে বেশি দিবে, তাদের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। কারণ হাতল বা চামচের উচ্চতা যত বেশি হবে, একে টেনে পিছনে আনলে তার মধ্যে তত বেশি পরিমাণ স্থিতিশক্তি কি হবে জমা হবে। যার মধ্যে স্থিতিশক্তি বেশি জমা হবে তাকে ছেড়ে দিলে তার বেগ তত বেশি হবে। আর বেগ বেশি হলে স্বাভাবিকভাবে কি হয় দূরত্ব বা বেশি দূরে গিয়ে পড়বে। এরপর বলছে দলে আলোচনা করো এবং তোমাদের দলের উত্তর নিচের লিখে রাখো। অনেক তো কাজ হলো, এবার ঠান্ডা মাথায় বসে একটু পুরো অভিজ্ঞতা তোমরা যা যা করলে সে কাজগুলো একবার মনে মনে ভেবে নাও। এবার নিচে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে চিন্তা করে লিখে রাখো। প্রশ্নটা কি আছে? ক্যাটাবল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের 3টি গতিসূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে? আমরা যে নিউটনের যে 3টি গতিসূত্র পেয়েছি, এই 3টে সূত্র এটা কোথায় পেয়েছিলাম? আমরা বিজ্ঞান অনুসন্ধান বইয়ে যে নিউটনের 3টা গতিসূত্রের ব্যাখ্যা পেয়েছি, সেই ব্যাখ্যা এবং তার সংজ্ঞা। তো এই 3টে সূত্র কিভাবে আমাদের ব্যবহৃত হয়েছে এইটা নিয়ে আমাদের হবে যে কিভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমত, যখন গুলতির হাতলের উপর কাগজের বলটিকে স্থির অবস্থায় রাখা হলো, তখন বলটি স্থির ছিল, কারণ তখন কোনো বল প্রয়োগ করা হয়নি। কারণ বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে কি হয় চলতে থাকে, যা কি বলেছিল নিউটনের প্রথম সূত্র ব্যবহার করা হয়েছিল বা প্রথম সূত্র মতে ব্যবহার করা হয়। এবার আসি দ্বিতীয় সূত্র। এখানে তৃতীয় না, এখানে দ্বিতীয় সূত্র হবে। দ্বিতীয় সূত্র, চামচের হাতলটিকে দ্রুত দ্রুত টেনে ধরো। টেনে ধরে আমরা চামচের উপর একটি বল প্রয়োগ করি। এটি চামচের উপর একটি ত্বরণ সৃষ্টি করে, যা হাতল সহ বলটিকে কি করে পিছনের দিকে কি করবে ত্বরান্বিত করে। এবার তৃতীয় সূত্র, চামচের হাতলটিকে টেনে ধরে আমরা একটি বল প্রয়োগ করি। এই বলটি একটি প্রক্রিয়ার বল সৃষ্টি করে, যা কি করে চামচের দিকে কাজ করে। এই প্রক্রিয়ায় বলটি চামচকে পিছনে ঠেলে দেয়, যা বলটিকে কি করে ছুড়ে দেয়। এটা নিউটনের 3টি যে সূত্র রয়েছে এই সূত্র 3টে ব্যবহৃত হয়েছে। এরপরে আমাদের রয়েছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে বা এবং কেন? এই সূত্রটা এই কথাটা আমরা অলরেডি আগেই করে নিয়েছি এখানে, যে কোন দলের কাজটা সবুজ দলের যে দূরত্ব বেশি হয় এবং কেন, এটা নিয়ে আমরা পড়েছি, একই অ্যান্সার রয়েছে। এরপরে আছে কি, এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে? শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে বিষয়টা কি, মানুষের শক্তি থেকে স্থিতিশক্তিতে মানুষ তার পেশির শক্তি ব্যবহার করে চামচকে ত্বরান্বিত করে।
এই ত্বরণ চামচের মধ্যে কি থাকে? স্থিতি শক্তি সৃষ্টি করে। আবার স্থিতি শক্তি থেকে কি করা হয়? গতিশক্তিতে রূপান্তর। চামচের ত্বরণের ফলে চামচের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। এই গতিশক্তি ক্যাটাপুল্টের বলকে ছুড়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যার ফলে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। শক্তির নিত্যতার সূত্র, আসলে আমরা যে শক্তির নিত্যতার কথাটা বলা হয়েছে, শক্তির নিত্যতার সূত্রটা কি আছে? শক্তির নিত্যতার সূত্র আসলে শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না, কেবল এদের কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ক্যাটাপল্টের প্রক্রিয়ায় মানুষের শক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, পরে কি হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই স্থিতিশক্তিটা কি ছিল মূলত? যে পৃথিবীতে আমরা যে শক্তিগুলো দেখি বা শক্তিগুলো পেয়েছি, এই শক্তিগুলোর আসলে কোনো ধ্বংস বা সৃষ্টি নাই। তার মানে ওই জন্মগতভাবেই যেমন ছিল ও সারাটা জীবন কি থাকবে? তেমনই থাকবে। আমরা শুধু কি কাজ করতে পারি? শক্তিটাকে একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারি, কিন্তু আমরা শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করতে পারি না। আমরা যেমন সূর্য শক্তি বা তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি বা যান্ত্রিক শক্তি, বিভিন্ন প্রকার শক্তিতে আমরা কি করি? রূপান্তর করি। আমরা শক্তিকে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এই অধ্যায়ে যে পড়াশোনাটা আমাদের শেষ হলো। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।